শেষ পর্যন্ত আসল অপরাধীর নাম জেনে চমকে গেল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় গিনি ফোন করেছে সাত্বিককে আর বলে, কি ব্যাপার, কোথায় রয়েছো তুমি? সাত্বিক তখন বলে, আমি যেখানেই থাকি না কেন তুমি জেনে কি করবে বলো? তখনই গিনি বলে, কেন, তুমি গীতার সাথে নেই? তোমার তো এখন গীতার সাথেই উঠবোস, তাই না? সাত্বিক বলে, মুখ সামলে কথা বলো গিনি। কাউকে সম্মান করতে না পারো অসম্মান করো না, যেটা আমি অন্তত মেনে নিতে পারছি না। একটা কথা ভুলে গেলে চলবে না, যদি কোনো মেয়েকে সম্মান করা যায়, পুজো করা যায়, তাহলে তার আগে সবার নাম আসবে গীতার। এটা মাথায় রেখো। গীতা এতটাই একটা ভালো মেয়ে, আর ওর প্রতি ভালোবাসা আছে, কিন্তু তার থেকেও বেশি আছে শ্রদ্ধা। এই কথাটা ভুলে গেলে চলবে না। যেখানে সবাই আমাকে বয়কট করেছে, বলতে গেলে আমাকে ভুল বুঝেছে, সেখানে গীতা একা নিচে দাঁড়িয়ে থেকে আমার হয়ে কেস লড়বে কোর্টে। আমার বাবাও এই সময় আমার পাশে নেই, আমার কথা কেউ বিশ্বাস করছে না। যেটা সত্যি সেটাই আমি বলেছিলাম, কিন্তু অদ্ভুতভাবে বাইরের লোকের কথা বিশ্বাস করলেও আমার কথা বিশ্বাস করতে পারছে না। এর থেকে বড় অপমান আর কি হতে পারে বলো? আর শোনো, তোমাকেও একদিন গীতার কাছে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, তুমিও একদিন ক্ষমা চাইবে গীতার কাছে, সেই দিনটা খুব তাড়াতাড়ি তোমার জীবনেও আসতে চলেছে। এই বলেই ফোনটা কেটে দেয়। তখনই চলে এসেছে গিনির কয়েকজন ননদ আর বলে, দেখো, আমারও কেন জানি না মনে হচ্ছে কোনোভাবেই গীতা এসবের সাথে জড়িত না। গীতা এসবের সাথে জড়িত হতে পারে না, কারণ গীতার মতন মেয়েরা কখনো কারোর জীবন নিয়ে খেলে না, বরং জীবন বাঁচায়। সব থেকে বড় কথা, গীতাকে যতদিন আমি চিনেছি ও কারোর ক্ষতি করার মতন মেয়ে নয়। আমরা বাইরের মেয়ে হয়ে বুঝতে পেরে গেলাম, আর তুমি তো ওর নিজের দিদি, তাও বুঝতে পারলে না? গিনি বলে, জানি না, আমি সত্যি জানি না এই বাড়িতে কি হচ্ছে কি হচ্ছে না। তবে আমি এটুকু জানি, গীতা আর সাত্বিক যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে ওরা দুজনেই শাস্তি পাবে, কেউ আটকাতে পারবে না। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি চলে এসেছে। অগ্নিজিৎ মুখার্জি মাথা নিচু করে ঢুকেছে, আর তখনই গিনি বলে, বাবা, কি হলো? আপনি এমন করে আছেন কেন? উত্তর দিচ্ছেন না কেন বলুন? সব ঠিক আছে তো? কোর্টে কেসটা কে জিতলো? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, গিনি, সাত্বিকের বেল করিয়ে দিয়েছে গীতা। হ্যাঁ, ওর বেল হয়ে গেছে। গিনি তখন বলে, বাবা, আপনি কিছু করতে পারলেন না? এটা কি করে সম্ভব? অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ রক্ষা করতে পারিনি। তবে হ্যাঁ, আমি একটা কথা তোমাকে বলে দিচ্ছি, সাত্বিক যদি নিজেকে প্রমাণ করতে পারে তো ভালো, আর যদি ও এই কেসে হেরে যায়, তাহলে ওকে আমি ত্যায্য পুত্র করব। ও সেক্ষেত্রে আমার সম্পত্তির কিচ্ছু পাবে না। তখন তোমাকে ঠিক করতে হবে তুমি কাকে বেছে নেবে, ঘর না বর। গিনি এটা শোনার পর অবাক হয়ে যায় আর বলে, কি বলছেন কি বাবা? আপনার কথা তো আমি বুঝতে পারছি না। অগ্নিজিৎ মুখার্জি বলে, না বোঝার মতন কোনো কথা তো আমি বলিনি। যা বলেছি তা একদম সত্যি কথাই বলেছি। সেটা যদি তোমার মানতে অসুবিধা হয়, তাহলে আমার কিছু করবার নেই। গিনি মনে মনে ভাবে, সাত্বিক কিছুতেই এই কেসে হারতে পারে না, আমার গীতার ওপর সেই কনফিডেন্সটা আছে। অন্যদিকে গীতা চলে গেছিল হসপিটালে স্বস্তিককে দেখতে যাবে বলে। তখনই গীতার শ্বশুর মশাই চলে এসেছে আর বলে, যাবে না তুমি ভেতরে, তোমাকে আমি ভেতরে যেতে দেব না। গীতা বলে, কে আটকাবে? আপনি পারবেন না। তবুও যদি আপনি গায়ের জোরে আটকাতে আসেন, আপনাকে কত সেকশন নাম্বার কি হতে পারে সবটা আপনাকে বলে দেওয়া হবে। আমার সাথে লড়াটা অতটাও সহজ না, বুঝতে পেরেছেন মাই ডিয়ার শ্বশুর মশাই? তখনই শ্বশুর মশাই বলে, ভুল করছো, তুমি কিন্তু মস্ত বড় ভুল করছো। আমাদের বাড়ির ছেলের সাথে এত বড় অন্যায় করে কি ভেবেছো পার পেয়ে যাবে? কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু না। শাস্তি তোমার আর সাত্বিকের হবে। গীতা তখন বলে, কোনো অন্যায় তো করিনি, তাই শাস্তি পাবো না। আগে সাত্বিক বাবুকে নির্দোষ প্রমাণিত করব, তারপর আমি নিজেকেও নির্দোষ প্রমাণিত করব, এই জানিয়ে দিলাম। আর আপনি হসপিটাল অথরিটিকে বলেও আমাকে আটকাতে পারবেন না, ভেতরে আমি যাবই। এই বলেই ভেতরে চলে যায়। তখনই ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে গীতার শ্বশুর মশাই আর বলে, গীতা তো ভেতরে চলে গেল। অগ্নিজিৎ মুখার্জি বলে, তুই আটকাতে পারবি না, কারণ ওকে যদি তুই মুখার্জি বাড়ির বউ হিসেবেও আটকে দিস, ও একজন অ্যাডভোকেটের পরিচয় নিয়ে ও ভিতরে যাবে। আর ওকে যদি কেউ আটকাতে পারে, তাহলে সেটা হলো স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি নিজে। বলে ফোনটা কেটে দেয়। এর মধ্যে গীতা স্বস্তিককে দেখে ভীষণই কান্নাকাটি করতে থাকে আর বলে, উঠুন না স্বস্তিকবাবু, উঠুন, আপনার ওঠা যেটা খুব দরকার।
আপনার গীতার নামে, আপনার লেডি সালমান খানের নামে সবাই কুৎসা রটিয়ে দিয়েছে আমি নাকি আপনার উপর হামলা করিয়েছি, আপনার দাদা নাকি আপনার উপর হামলা করিয়েছে। এটা এসব ঠিক না, আর এটা যে ঠিক না সেটা তো আপনি জানেন। তাই আপনাকে সুস্থ হতেই হবে। প্লিজ প্লিজ স্বস্তিকবাবু, সুস্থ হয়ে যান। আপনি যেই কথাটা আমার মুখ থেকে শুনতে চাইছিলেন আমি আজ সেটা আপনাকে বলবো। এরপর স্বস্তিকের কানের কাছে গিয়ে ভালোবাসি ভালোবাসি বলতে থাকে, কিন্তু তাতে কোনোই সারা শব্দ নেই। গীতা বলে, আজ আপনি সারা শব্দ দিলেন না ঠিকই, কিন্তু এমন একদিন আসবে যেদিন আপনি নিজে আমার সামনে দাঁড়িয়ে থাকবেন আর আমি এই কথাগুলো বলবো, সেদিন আপনি ভীষণ খুশি হবেন, আমিও জানি সেটা। এর মধ্যেই সাত্বিক চলে এসেছে আর বলে, গীতা আমি জানি তুমি আমার ভাইকে খুব ভালোবাসো, আর যেভাবে তুমি আমার ভাইকে ভালোবাসো, ঠাকুরের কাছে প্রার্থনা করছো ওকে তো সুস্থ হতেই হবে, ও দেখবে ঠিক সুস্থ হয়ে যাবে, তুমি ওকে নিয়ে ভেবো না। আমি জানি তুমি একজন ভালো মেয়ে, আমি সবটা জানি। এরপরেই গীতা স্বস্তিকের ঘর থেকে বেরিয়ে যায়। আর তারপরেই সাত্বিক বলে, আমি জানি রে ভাই, তুই সবটা প্রমাণ করে দিতে পারবি। সুস্থ হয়ে যা ভাই, তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, না হলে তোর দাদাকে ওরা কোণঠাসা করে দিচ্ছে। এরপর গীতা বাড়ি গিয়ে দেখে ব্রজবালা মুখার্জি চলে এসেছে। আর ঠাম্মি তখন বলে, গীতা তুই এসেছিস, আমি যে তোর জন্যই অপেক্ষা করছিলাম কখন থেকে। হ্যাঁ রে, আমি তো শুনলাম তুই সাত্বিকের বেল করিয়ে দিয়েছিস। তুই যদি আমার থেকে ছোট না হতিস না, আমি তোকে নমস্কার করতাম। গীতা বলে, ঠাম্মি এসব আপনি কি বলছেন, এ সমস্ত কথা বলবেন না। ঠাম্মি তখন বলে, আমি ঠিকই বলেছি, প্রয়োজন পড়লে আমি তোর জুনিয়র হতে রাজি, আমি কেস স্টাডি করতে পারি, তোর মধ্যে আমি ব্রজবালা মুখার্জির সেই যৌবনকাল দেখতে পারি যেখানে একটা কেস ধরে আমি সামলাতাম। আর এর মধ্যেই ব্রজবালা মুখার্জিকে ফোন করেছে জাগৃতি আর বলে, মা আপনি কোথায় রয়েছেন? ব্রজবালা বলে, কেন বৌমা, হঠাৎ করে জানতে চাইছো? জাগৃতি বলে, আপনি তো না বলে কোথাও যান না, সেজন্যই জিজ্ঞেস করলাম আপনি বাড়ি ফিরবেন কখন? আপনি কি গীতার বাড়িতে গেছেন? কিন্তু কেন মা? এরপর ব্রজবালা বলে, আমি কোথায় গেছি সেটা তোমাকে না জানলেও চলবে, আমার কিছু কাজ আছে, আমি করে আসছি। জাগৃতি বলে, গীতার বাড়িতে গিয়ে কিন্তু আপনি ঠিক কাজ করলেন না মা, ওই মেয়েটার জন্যই আজকে আমার ছেলে স্বস্তিক হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আপনি কি না এই কাজটা করলেন, এটা একদমই ঠিক হলো না। অন্যদিকে দেখা যায় যে ব্রজবালা মুখার্জি ও জাগৃতিকে জব্দ করে দেয়। সাত্বিক মুখার্জি বাড়িতে আসতেই জাগৃতি বলে, কেন এসেছো? এই বাড়িতে কেন এসেছো তুমি? জাগৃতির কথা শুনে সাত্বিক বলে, তাহলে আমি আর কোথায় যেতাম মা, আমাকে তো এখানেই ফিরতে হতো, এটাই তো আমার বাড়ি। জাগৃতি বলে, যে অন্যায় তুমি করেছো তার শাস্তি তুমি পাবে, তুমি তোমার ছোট ভাইকে মেরে হসপিটালের বেডে শুয়ে দিয়েছো। কিন্তু সাত্বিক জোর গলায় বলতে থাকে, আমি এই সমস্ত অন্যায় করিনি মা, আমার কথাটা বিশ্বাস করো, আমি কখনোই স্বস্তিকের গায়ে হাত তুলিনি লোক দিয়ে। অন্যদিকে ব্রজবালা মুখার্জি বলে, হ্যাঁ রে, আমার ছোট নাতিকে কে মেরেছে খবর পাওয়া গেছে? গীতা বলে, হ্যাঁ পাওয়া গেছে, একজন আছে বিধান নামের গুন্ডা, তার নামে অনেকগুলো কেস ঝুলছে, সে এই কাজটা করেছে আর আমি তাকে ঠিক খুঁজে বার করব। এরপরেই চলে গেছে সেই ক্লাবে, সেখানে গিয়ে একজন গুন্ডাকে বেধড়ক মারতে থাকে গীতা আর বলে, কোথায় বিধান, বিধান কোথায় রয়েছে? তখনই বিধানের ব্যাপারে সত্যিটা বলে দেয় সেই গুন্ডাটা, আর গীতাও ভেবেছে মোক্ষম চালটা এখনই দিতে হবে, আর সেই জন্য একটা ফোন রেখে যায় আর বলে, এই ফোনটা ধরবি, আর যখনই ধরবি তখনই আমি জানতে পারবো ট্র্যাক করে যে বিধান কোথায় রয়েছে, মনে থাকে যেন কথাটা।